মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। দ্বাদশ ঘরটা হচ্ছে সাধারণ রাশি, বৃষ রাশি, এবং পঞ্চম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। তো এই দুটি ঘরের অধিপতি এবার রাশি পরিবর্তন করছে 26শে জুলাই। বৃষ রাশি থেকে বেরিয়ে এবার রাশির উপর অবস্থান করবে। তো রাশির উপর অবস্থান করা মানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আর রাশির উপর আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর দুই গুরুর কিন্তু জুতি তৈরি হচ্ছে এবার। তো মিথুন রাশির কোন দিক থেকে সফলতা, কোন দিক থেকে উন্নতির জোয়ার, এবং কোন দিক থেকে সাবধান, আর কোন উপাচার এই সময়কালে করতে হবে, এই সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে থাকুন। জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্ররাশির উপরই বলা হচ্ছে। জুলাই মাসে অনেক পরিবর্তন হয়ে গেল, বড় বড় সব পরিবর্তন হলো। দেবগুরু বৃহস্পতি উদয় হলো, শনিদেব বক্রী হয়ে গেল কর্মের ঘরে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তারপর আবার কেতুও নক্ষত্র পরিবর্তন করলো, শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান। তারপরে রাশির অধিপতি বুধ 18ই জুলাই বক্রী হয়ে গেল। 18ই জুলাই বক্রী হয়েছে, 29শে জুলাই পর্যন্ত নিজের নক্ষত্র অষ্টের থাকবে, এবং 29শে জুলাই আবার পুষ্যাতে চলে আসবে। পুষ্যাতে থেকে আবার আগস্ট মাসের 11 তারিখে মার্গী হয়ে যাবে, এবং 21শে আগস্ট আবার নিজের নক্ষত্রে চলে আসবে। 30শে আগস্ট পর্যন্ত বুধের পরিবর্তন দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে। তারপর আবার রাশিটা পরিবর্তন করবে। তো 26 তারিখ শুক্রের পরিবর্তন, আবার 28 তারিখে মঙ্গলও পরিবর্তন করবে। মঙ্গলেরও রাশি পরিবর্তন হবে। মঙ্গলের পরিবর্তন হওয়া মানে একটা খুবই একটা ভালো সংকেত এই মিথুন রাশির ক্ষেত্রে, কারণ মঙ্গল আর কেতু একসাথে অবস্থান করছিল। মঙ্গল কেতুর জুতি ভালো জুতি না। এবার মঙ্গল রাশি পরিবর্তন করবে, চলে আসবে চতুর্থ ঘরে কন্যা রাশিতে, এবং শনির সাথে তখন আবার সমসপ্তম যোগ তৈরি হবে। তো যাই হোক, আজকের আলোচনাটা শুক্রদেবকে নিয়ে করব। তারপরে যখন মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে, তখন মঙ্গলের উপর আবার বিশেষভাবে আলোচনা করব। তো শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, শনি চতুর্থ ঘরে কর্মের ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়। তো আমাদের লাল কিতাব কি বলছে, যে দুই গুরুর যখন আবার মিল হয়ে যায়, জুতি তৈরি করে, তখন কিন্তু আবার শনির মতন একটি গ্রহ তৈরি হয়ে যায়, এবং তার চরিত্র হবে আবার কেতুর মতন পবিত্র। অর্থাৎ উন্নতির জোয়ার এই সময়কালেই মিথুন রাশির হতে যাচ্ছে। শনি কি? শনি হচ্ছে কর্মফলদাতা, ন্যায়ের দেবতা। কর্মের ঘরে শনি বক্রী হচ্ছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। তো নিজের নক্ষত্রে কোনো গ্রহের অবস্থান, তো সেটা তো যথেষ্ট ভালো অবস্থান। আর শনি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, অষ্টম ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে, মীন রাশিতে অবস্থান করছে, এবং গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। আবার গুরু অতিচারী ভূমিকায় চলে এসছে, এবং তার সাথে গুরু আবার উদয়ও হয়ে গেছে, এবং পরের মাসে আগস্ট মাসের 13 তারিখ আবার গুরুও নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো অর্থাৎ গ্রহদের যে মানচিত্র এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান, খুবই একটা ভালো অবস্থান এই মিথুন রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। সময় যত গড়াবে, তত মিথুন রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাবে। তো সবার তো আর জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান সমান হবে না, আমি আলোচনা করছি গ্রহের গোচরের উপরে। তো যাদের ক্ষেত্রে, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের কাছে বিশেষভাবে বলবো, আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছে পরামর্শ নেবেন। তো যাই হোক, শুক্রদেবের গোচর এই রাশির উপর, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান। তো জুতি যখন তৈরি হচ্ছে, তাদের জুতির দৃষ্টিগুলো তো বিশেষ প্রভাবিত করবে। শুক্র রাশির উপর অবস্থান, গুরুর রাশির উপর অবস্থান রাশিকে তো বিশেষভাবে প্রভাবিত করবে। রাশিকে মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এখন এই মিথুন রাশি। যে কোনো কাজেই বিশেষ সফলতা পাবে। তো দুই গুরুর জুতি তৈরি হচ্ছে। দেবগুরু বৃহস্পতি তো 3টা দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে যে এই যে দৃষ্টিগুলো পড়বে, এই দৃষ্টিগুলোতে দুই গুরুর প্রভাব থাকবে। তো পঞ্চম দৃষ্টিটা পড়ছে কিন্তু শুক্রের মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে তুলা রাশিতে। আবার সপ্তম দৃষ্টিটাও পড়ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। আবার নবম দৃষ্টিও পড়ছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি,
সেটা হচ্ছে কুম্ভ রাশিতে। তাহলে তিনটা মূল ত্রিকোণ রাশিতে দৃষ্টিগুলো পড়ছে। তো গুরুর দৃষ্টিতে কী থাকে? অমৃত ধারা, অমৃত। তো দুই গুরুর অবস্থান, দুটিই তো শুভগ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দুই গুরু হচ্ছে সব থেকে শুভগ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে, যাকে আচার্যের ভূমিকা পালন করে এই দুই গুরুই। তবে আবার দুই গুরুর নেগেটিভ জিনিসটাও রয়েছে। সেটা কোন দিকে? যে দুইজন সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিকে যদি একসাথে বসানো যায়, তো তাদের মধ্যে তো ইগো, অহংকার, এগুলো জিনিসও থাকবে। তাহলে এই সময়কালে মিথুন রাশিকে সেই জিনিসটা থেকেও সাবধানে থাকতে হবে, যে মনের মধ্যে অহংকার, তারপরে মনের মধ্যে একটা ইগো, এগুলো জিনিস নিয়ে আসা যাবে না। যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে। না তো আবার শনি বাবা ওদিকে আবার কর্মের ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায়, আর শনি হচ্ছে ন্যায়প্রিয়। শনি সবসময় কিন্তু ন্যায় করবে। যার যেটা যোগ্য সম্মান তাকে তো সেই সম্মান দিতেই হবে। অতএব এদিক থেকে সাবধান। যে অহংকার বশত কাউকে কিছু বলে ফেললাম, সামনের ব্যক্তিকে যে দুঃখ প্রকাশ করলো, এগুলো করা যাবে না। যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা দাও। তো শুক্রদেব যে রাশি পরিবর্তনটা করছে, তো 26শে জুলাই থেকে একদম মাসের এই জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে কার? মঙ্গলের নক্ষত্র। অধিপতি দেবতা সোম। সোম হচ্ছে চন্দ্রমা, যে রস পান করে দেবতারা শক্তিশালী হয়, নিজেদের যৌবনটাকে অটুট রাখে। আর মৃগশিরা নক্ষত্রের সিম্বল হরিণ, হরিণের মাথা, তার উপর দুটি সিং। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে। কর্মক্ষেত্রে প্রতিভা, নিজের প্রতিভা গুণ এগুলো যথেষ্ট উঠে চলে আসবে। এই নক্ষত্রে শুক্রের অবস্থান, তার দুদিন পরে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে চতুর্থ ঘরে। অর্থাৎ সব দিক থেকে উন্নতি। শিক্ষার দিক থেকে উন্নতি, যারা কলেজ শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেদিক থেকে উন্নতি, ব্যবসা বাণিজ্য সেদিক থেকে উন্নতি, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকে উন্নতি, কর্মক্ষেত্রে প্রতিভা জিনিস সেইগুলো উঠে আসবে, নিজের গুণ জিনিসগুলো উঠে চলে আসবে, এবং যে কাজগুলো থেমে গেছিলো বা ধীর গতিতে হচ্ছিলো সেই কাজগুলোতে গতি চলে আসবে। কারণ হরিণ তো মানে ছুটন্ত, খুবই প্রচণ্ড গতিবেগে ছুটে। শিক্ষার দিক থেকে কোন দিক থেকে উন্নতি হবে? যেরকম খোঁজ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন, এগুলো কাজে আবার বিশেষ সফলতা হবে। কারণ যে হরিণের নাভিতেই কিন্তু থাকে কস্তুরী, যার গন্ধে হরিণও পাগল হয়, যে কোথা থেকে গন্ধ আসছে। তো এই যে একটা খোঁজ, এই খোঁজ প্রকৃতির বিদ্যার সাথে কিন্তু মানে বিশেষভাবে প্রভাবিত হবে। কারণ দুই গুরুই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, শিক্ষার কারক দেবগুরু বৃহস্পতি। একজন হচ্ছে দেবতাদের গুরু, আর একজন হচ্ছে অসুরদের গুরু। তো যার জন্য জ্ঞানের দিক থেকে যারা খোঁজ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটাতে বিশেষ সফলতা। তবে মৃগশিরা নক্ষত্রে শুক্রদেবের অবস্থান, রাশির উপর অবস্থান। তো রাশিকে এটাও বুঝতে হবে, মনে রাখতে হবে মিথুন রাশিকে, যে কারোর উপর আবার বেশি বিশ্বাস করা যাবে না বা কারোর অথরাইজ নেওয়া যাবে না। না তো কিন্তু আবার বিশ্বাসঘাতকতার সম্ভাবনা প্রবল থাকবে। কারণ মৃগশিরা নক্ষত্র, হরিণ কিন্তু কাউকে চট করে বিশ্বাস করতে চায় না। অতএব সেই জায়গাটা বিশেষ সাবধান। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি মৃগশিরা নক্ষত্রকে দেখলেই। তো এরপরে আবার আগস্ট মাসের 1 তারিখ থেকে আর 11ই আগস্ট পর্যন্ত থাকবে হচ্ছে আদ্রা নক্ষত্র। তো এই সময় দেবগুরু বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে থাকছে, আর শুক্রদেবও আদ্রা নক্ষত্রে থাকছে। আদ্রা নক্ষত্র এটা হচ্ছে রাহুর নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে আবেগের প্রতীক। এর চোখের জল যেটাকে দেওয়া হয়েছে সিম্বল, এবং চোখের জলের ড্রপটাকে দেওয়া হয়েছে হীরার সাথে তুলনা করা হয়েছে। তো চোখের জল কখন আসে? দুঃখে আসে, আনন্দেও আসে। আর চোখের জলের যে ড্রপটা সেটা হীরার সাথে তুলনা করা হয়েছে। তো তাহলে কিন্তু খুবই একটা প্রবল একটা সাকসেস লুকিয়ে রয়েছে। কিন্তু সংঘর্ষ করতে হবে জীবনে সংঘর্ষ করতে হবে। তারপরে তো হীরা তো আর চট করে পাওয়া যায় না। হীরা থাকে সেই কয়লার খাদানে, যেখানেতে খুঁড়তে অর্থাৎ পরিবর্তন হতে তারপরে সফলতার দুয়ার। যে সফলতা, সেই সফলতা মানে বিশাল বড় সফলতা। তো প্রথমে কষ্ট বুঝাচ্ছে, তারপরে আনন্দ, যেমন আনন্দ যে হীরার মতন সাফল্য। তো সংঘর্ষ করেই কিন্তু জীবনে এগোতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে যে সংঘর্ষ ছাড়লে চলবে না। এবং কর্মের ঘরে শনি যে অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এইখানটাতেও কিন্তু মিথুন রাশিকে মনে রাখতে হবে যে ভাগ্যের ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি কর্মের ঘরে বক্রি অবস্থায় রয়েছে। অতএব হিসাব মেনটেন করে কিন্তু চলতে হবে মিথুন রাশিকে। পাই টু পাই হিসাব রাখতে হবে, A to Z। যেরকম লাভের হিসাব সেরকম ব্যয়ের হিসাব। যেখানে কাগজপত্রের দরকার সেখানটাতে কাগজপত্র ব্যবহার করতে হবে। কারো মুখের কথাতে কাজ হবে না। এবং এরপরে যখন আবার মঙ্গল অবস্থান করবে, মঙ্গলও তো চলে আসবে, তখন তো সমসপ্তম যোগ হয়ে যাবে। তো তখন আবার বিশেষভাবে আলোচনা করব কোন দিক থেকে। তো এই সময়কালেও কিন্তু সেই জিনিসটা বোঝাচ্ছে যে সংঘর্ষ থেকে পিছনে সরলে চলবে না, এবং নিজের সংঘর্ষ নিজেকেই করতে হবে। সংঘর্ষে কেউ আসবে না সাথে।
সংঘর্ষে থাকবে শুধু ঈশ্বর, যে ঈশ্বর যার উপর আমরা ভরসা করি, যাকে দেখেই, যার উপর বিশ্বাস করেই আমরা এগিয়ে যাই। এই সময় ঈশ্বরের আশীর্বাদ যথেষ্ট কাজে লাগবে এই মিথুন রাশির ক্ষেত্রে। এই সময়কালেও যারা খোঁজ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হবে। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, মহাকাশের গবেষণার কাজে যুক্ত রয়েছেন, সফটওয়্যার বিদ্যা, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত কাজে বিশেষ, সঞ্চার বিভাগ, মিডিয়া, এগুলোর দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সোশ্যাল মিডিয়া, সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সেলসের কাজে, মিডিয়ার কাজে, কথাবাচকের কাজে, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত দিক থেকে ভালো উন্নতির যোগ রয়েছে। যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজও যথেষ্ট ভালো হবে এই আদ্রা নক্ষত্রে। অর্থাৎ এই সময়কালেও কর্মক্ষেত্রে একাধিক লাভের রাস্তা থাকছে মিথুন রাশির। এবং এরপরে আবার আগস্ট মাসের 12 তারিখ থেকে 20 আগস্ট পর্যন্ত থাকবে এই শুক্রদেব পুনর্বসু নক্ষত্রে। তো পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, অধিপতি দেবতা ব্রহ্মদেব, এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা ধনুষবাণ। তো এই নক্ষত্রে চলে আসবে দুটি গ্রহই কিন্তু থাকবে একসাথে। 13 তারিখে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে নিজের নক্ষত্র পুনর্বসুতে, আর 12 তারিখে শুক্রদেব চলে আসছে। তো 13 তারিখে দেবগুরু যখন বৃহস্পতি আসবে তখন বিশেষ এই পুনর্বসু নক্ষত্রের A to Z আলোচনা করব। মোট কথা, পুনর্বসু নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র, শুভ নক্ষত্র, মাঙ্গলিক কার্য এই নক্ষত্রে করা হয়। সেই নক্ষত্রেই কিন্তু এবার শুক্র অবস্থান করছে এবং যে ধনুষবাণ সেটা থেকে লক্ষ্যভেদ জিনিসটাকে বোঝাচ্ছে। আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি। মা অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা। এর আগে আমি একটু পারাপাড়িতে ভুল বলে ফেললাম, ব্রহ্মদেব নয়, অদিতি মাতাই হচ্ছে এর মেন দেবী, দেবতাদের মাতা, সূর্যদেবের মাতা। এবং মা অদিতি এই পুনর্বসু নক্ষত্র, এই পুনর্বসু নক্ষত্রের যে ধনুষবাণ, এটা তো আমাদের শ্রীরামচন্দ্রের কাঁধে, এবং আমাদের জ্যোতিষশাস্ত্র এটাও বলছে যে এই নক্ষত্রেই কিন্তু আমাদের শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল, পুনর্বসু নক্ষত্রে। অতএব এই নক্ষত্রে যে অবস্থান করবে দুই গুরু এবং লক্ষ্যভেদ এই সময়কালে কিন্তু হবে। অর্থাৎ নিজের কর্মে একাগ্রতা রেখে, শালীনতা বজায় রেখে, ভদ্রতা রেখে এবং যথেষ্ট ধৈর্য রেখে কাজ করলে সফলতা পাওয়া যাবে এই পুনর্বসু নক্ষত্রে। যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে যথেষ্ট উন্নতি, সন্তানের উন্নতি, পিতামাতারা সন্তানদের নিয়ে যে দুশ্চিন্তা করছিল সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। যারা নতুন কর্মের জন্য ছোটাছুটি করছেন কর্মলাভ হবে। অনেক ভালো হতে যাচ্ছে এই দুই গুরুর অবস্থান এই নক্ষত্রে, যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। মোট কথা, শুক্রদেবের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে। সব দিক থেকে উন্নতির জোয়ার রয়েছে, তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। এটা বেশি পাবে হচ্ছে যাদের শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা, গুরুর অন্তর্দশা চলছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নিয়ে করবেন। এবং শনি যেহেতু বকরি, অতএব শনিবার করে সরিষার তেল, চামড়ার বস্তু, লোহার বস্তু এই সমস্ত ক্রয় করবেন না। ধর্মের দিকে বিশেষ করে সেবা দান করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে। পরবর্তী আবার আসবো মঙ্গলের পরিবর্তন নিয়ে। মঙ্গলের সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, কী রকম প্রভাব পড়বে এই মিথুন রাশির ক্ষেত্রে সেগুলো তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।